ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও পুরোপুরি আসেনি। গ্রামের নাম শিবনগর। চারপাশে সবুজ ক্ষেত, কাঁচা রাস্তা, মাটির ঘর আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এই গ্রামেই জন্মেছিল রাহুল, একজন সাধারণ কিন্তু স্বপ্নবাজ তরুণ। তার বয়স মাত্র 24, কিন্তু দারিদ্র্য তাকে কৈশোরেই পরিণত করেছিল। বাবা হরিহর সেন একজন কৃষক, যিনি সারা দিন মাঠে খেটে যা আয় করেন তা দিয়ে ঠিকমতো সংসার চালানো যায় না। মা গীতা দেবী একজন গৃহিণী, কিন্তু পরিবারের অভাব মেটাতে আশেপাশের কয়েকটি বাড়িতে কাজ করেন। ছোট বোন পূজা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, কিন্তু টাকার অভাবে তার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার মুখে। রাহুল পড়াশোনায় ভালো ছিল, কিন্তু 10ম শ্রেণীর পর আর স্কুলে যাওয়া হয়নি, কারণ সংসার চালানোর জন্য তাকে বাবার সাথে মাঠে কাজ করতে যেতে হতো। তবে সে সব সময় স্বপ্ন দেখত একদিন সে তার পরিবারকে দরিদ্রতার জাল থেকে বের করে আনবে। রাহুল যখন মাঠে কাজ করত তখন সে ভাবত, আমি কি সারা জীবন এই কাদামাটির সঙ্গেই থাকব? এই অভাবের জীবন কখনো কি আমার বদলাবে না? একদিন গ্রামের মোড়ের চায়ের দোকানে বসে রাহুল শুনতে পেল তার এক পুরনো বন্ধু সুমিত এখন দুবাইতে কাজ করে এবং খুব ভালো টাকা কামাচ্ছে। সে নাকি প্রতি মাসে 80 থেকে 1 লাখ টাকা আয় করে। রাহুলের মন যেন উড়তে লাগলো, আমিও যদি দুবাই যেতে পারতাম। সেদিন রাতে সে তার বন্ধুকে ফোন করলো, হ্যালো সুমিত, তুই কেমন আছিস রে? সুমিত বলল, ভাই আমি ভালোই আছি, বল তুই কেমন আছিস? রাহুল বলল, শুনলাম তুই এখন দুবাইতে আছিস, কিভাবে গেলি রে? আমি তো ভাবছি এখান থেকে আমিও তোরই মতো দুবাইতে চলে যাব, জীবনটা একটু বদলাতে যাই, আর এই দরিদ্রতার জীবন ভালো লাগে না। সুমিত হাসল। সত্যি কথা বলতে রাহুল, দুবাইতে সুযোগ অনেক। এখানে গাড়ি চালানোর কাজ করলে মাসে 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। তুই কি আসতে চাস? রাহুলের চোখে স্বপ্নের আলো জাগলো। সে উত্তেজিত হয়ে বলল, ভাই আমি আসতে তো চাই, কিন্তু কিভাবে যাব? আমার তো দুবাই যাওয়ার মতো টাকা নেই। সুমিত একটু চুপ করে বলল, ভাই প্রথমে তোকে একটা এজেন্সির মাধ্যমে আসতে হবে। ওরা ভিসা, টিকিট সব ব্যবস্থা করে দেবে, তবে তোকে অন্তত 1.5 লাখ টাকা দিতে হবে। এই কথা শুনে রাহুল হতাশ হয়ে গেল। তার কাছে এত টাকা নেই। রাহুল দুবাই যেতে চায়, কিন্তু টাকা কোথা থেকে পাবে? সে ঠিক করলো গ্রাম থেকে কিছু লোকের কাছে কথা বলবে, তাদের কাছ থেকে কিছু টাকা ধার নেবে। সে প্রথমে তার বাবার কাছে গেল, বলতে লাগলো, বাবা আমি দুবাই যেতে চাই, অনেক টাকা আয় করতে পারবো, আমাদের দারিদ্র্য দূর হবে। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই আমার গর্ভ রে, কিন্তু আমাদের তো টাকা নেই, এত টাকা কোথা থেকে পাবো? আমি চাই তুই বড় কিছু হ, কিন্তু কিভাবে করবি? এদিকে মা চোখের জল ফেলতে লাগলেন। এত দূরে যাবে, বিপদে পড়লে আমরা কি করব? কিন্তু রাহুল হার মানতে রাজি ছিল না। রাহুল গ্রামের কিছু পরিচিত ব্যক্তির কাছে থেকে ধার করল। স্থানীয় এক মহাজন 3 টাকার সুদে তাকে 1.5 লাখ টাকা দিল। সব টাকা জোগাড় হতেই সে সুমিতের মাধ্যমে একটি এজেন্সির সাথে যোগাযোগ করল, যিনি তাকে ড্রাইভারের চাকরি পেতে সাহায্য করলেন। সবশেষে তার পাসপোর্ট তৈরি হলো, ভিসা অ্যাপ্রুভ হলো এবং সে দুবাইয়ের টিকিট কেটে ফেলল। যেদিন রাহুল বিমানে উঠেছিল সেদিন তার মা বাবা অনেক কান্না করেছিল। রাহুলের মা বললেন, বাবা সাবধানে থাকিস, কারোর সঙ্গে খারাপ কিছু করিস না, আর নিজের সততা বজায় রাখিস। রাহুল মাথা নত করে বলল, মা আমি কথা দিচ্ছি আমি কখনো অন্যায় করব না, আমি তোমার জন্য ফিরে আসব, দেখবে একদিন তুমি আমার জন্য গর্বিত বোধ করবে। তারপর সে চুপচাপ প্লেনে উঠে বসল। রাহুল জীবনে প্রথমবার কোনো বিমানে উঠেছিল। তার মন আনন্দ আর উত্তেজনায় ভরে উঠেছিল, তবে ভয়ও কাজ করছিল। এক অজানা দেশে পা রাখছে, যেখানে তাকে কেউ চেনে না, ভাষা বোঝে না এবং সম্পূর্ণ এক নতুন জীবন শুরু করতে চলেছে সে।
দুবাই এয়ারপোর্টে নামার পর চারদিকে বিশাল বিশাল বিল্ডিং, ঝকঝকে রাস্তা আর উন্নত জীবনযাত্রা দেখে রাহুল যেন চমকে গেল। সে ভাবল, এটা কি সত্যি পৃথিবীর কোনো শহর নাকি স্বপ্ন? এয়ারপোর্টে সুমিত অপেক্ষা করছিল। সে হাসি মুখে বলল, ওরে রাহুল, তুই আসলি, চল, এখান থেকে তোর নতুন জীবন শুরু হলো। সুমিত রাহুলকে তার থাকার জায়গায় নিয়ে গেল। সেটা ছিল একটি সাধারণ কামরা, যেখানে দুবাইয়ের অন্যান্য শ্রমিকরা থাকত। কয়েকদিন পর সুমিত তাকে এক ধনী শেখের বাড়িতে ড্রাইভারের চাকরি পাইয়ে দিল। শেখ মোহাম্মদ বিন খালিদ একজন অত্যন্ত ধনী ব্যক্তি, যার বিশাল রাজপ্রাসাদ, দামি গাড়ি এবং বিলাসবহুল জীবনযাত্রা। তবে তিনি ছিলেন একজন ভালো মানুষ। প্রথম দিন রাহুল একটু নার্ভাস ছিল। সে দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ একজন কর্মচারী এসে বলল, শেখ তোমার সঙ্গে দেখা করতে চান। রাহুল ভেতরে ঢুকল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। সোনায় মোড়া বিশাল প্রাসাদ, বিলাসবহুল কার্পেট, চারদিকে চাকচিক্য। শেখ মোহাম্মদ সাদা পোশাকে বসেছিলেন, চোখে মুখে দৃঢ়তা। শেখ হেসে বললেন, তোমার নাম রাহুল, তাই না? রাহুল বিনয়ের সাথে বলল, জি স্যার। শেখ বলল, আমি শুনেছি তুমি সৎ এবং পরিশ্রমী ছেলে। আমি চাই তুমি আমার পরিবারের জন্য ড্রাইভারের কাজ করো। তোমার মাসিক বেতন হবে 7,000 দিরহাম, প্রায় 1.5 লাখ টাকা। তুমি রাজি? রাহুল বিস্মিত হয়ে পড়ল। সে ভাবতেই পারেনি এত টাকা আয় করা সম্ভব। সে দ্রুত মাথা নেড়ে বলল, জি স্যার, আমি সাধ্যমতো চেষ্টা করব। রাহুলের কাজ ছিল শেখের পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, বাজার করা, অতিথিদের নিয়ে আসা ইত্যাদি। প্রথম কয়েকদিন সে মন দিয়ে কাজ করছিল। একদিন তাকে শেখের কন্যা আলিয়া বিন খালিদকে কলেজে নিয়ে যেতে বলা হলো। আলিয়াকে দেখতে ছিল অত্যন্ত সুন্দরী, লম্বা, গৌর বর্ণ, পশ্চিমা পোশাক পরা এক আধুনিক তরুণী। সে গাড়িতে উঠে বিরক্তি নিয়ে বলল, নতুন ড্রাইভার? আমি চাই না গ্রামের কোনো সাধারণ ছেলেকে আমার গাড়ি চালাতে দিতে। রাহুল চুপ করে থাকল। সে জানত ধনী পরিবারের এমন অহংকারী মেয়েরা থাকেই। আলিয়া বলল, শোনো, আমার গাড়ি চালানোর সময় বেশি কথা বলার দরকার নেই, বুঝলে? রাহুল মাথা নেড়ে বলল, জি ম্যাডাম। তবে রাহুল ধীরে ধীরে বুঝতে পারল আলিয়ার জীবনের এক গোপন সমস্যা আছে। রাহুল লক্ষ্য করল, প্রতিদিন যখন সে আলিয়াকে কলেজে নিয়ে যেত, তখন একজন যুবক তাকে অনুসরণ করত। সে ছিল ইমরান খান, একজন বকাটে ছেলে, যার সাথে আলিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিল। একদিন আলিয়া গাড়িতে বসে মোবাইলে ইমরানের সাথে তর্ক করছিল, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তুমি শুধু আমার টাকা চাও। কিন্তু ইমরান ছিল এক নৃশংস মানুষ। সে চেয়েছিল আলিয়াকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে। একদিন সন্ধ্যায় শেখের পুরো বাড়ি এক পার্টিতে গেছিল। আলিয়া তখন একা বাড়িতে ছিল, রাহুল তখন বাইরে ছিল। কিন্তু হঠাৎ সে শুনতে পেল আলিয়া ভয়ে চিৎকার করছে। সে দ্রুত দৌড়ে ঘরের দিকে গেল এবং দেখল ইমরান আলিয়ার ঘরে ঢুকে জোর করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। রাহুল দেরি না করে ঝাঁপিয়ে পড়ল। সে ইমরানকে ঠেলে সরিয়ে দিল এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। আলিয়া আতঙ্কিত হয়ে কাঁপছিল। সে ধীরে ধীরে রাহুলের দিকে তাকালো। তুমি আমাকে বাঁচালে? রাহুল শান্ত গলায় বলল, এটা আমার দায়িত্ব ম্যাডাম। আলিয়া কেঁদে ফেলল। সেই রাতের পর থেকে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। পরদিন থেকেই আলিয়া রাহুলকে আলাদা চোখে দেখতে লাগলো। সে তার সম্পর্কে জানতে লাগলো। তোমার বাড়ি কোথায় রাহুল? তুমি কেন দুবাই এসেছো? রাহুল বুঝতে পারল আলিয়া ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হচ্ছে। কিন্তু রাহুল জানত ধনী শেখের মেয়ে আর এক গরিব ড্রাইভারের সম্পর্ক কখনো সম্ভব নয়। একদিন হঠাৎ আলিয়া সরাসরি রাহুলকে বলল, রাহুল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই।
রাহুল হতবাক হয়ে গেল। সে বলল, আমি ক্ষমা চাইছি ম্যাডাম, আমি আমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনি একজন শেখের কন্যা আর আমি একজন সাধারণ শ্রমিক, এটা অসম্ভব। আলিয়া প্রথমবার কোনো ছেলের কাছ থেকে প্রত্যাখ্যান পেল। সে প্রচণ্ড রেগে গেছিল। তুমি আমার ভালোবাসাকে অপমান করলে, ঠিক আছে, এখন দেখো আমি তোমার সাথে কি করি। রাহুল আলিয়াকে সোজা জানিয়ে দিয়েছিল যে সে শেখের কন্যার সাথে সম্পর্কে জড়াতে চায় না। এই প্রত্যাখ্যান আলিয়া সহ্য করতে পারছিল না। প্রথমবারের মতো কোনো সাধারণ ছেলে তার ভালোবাসাকে ফিরিয়ে দিল। সে মনে মনে প্রতিজ্ঞা নিল, তুমি আমাকে অপমান করলে রাহুল, আমি তোমার জীবন নরক বানিয়ে দেব। পরের কয়েকদিন সে রাহুলের সাথে বিন্দু মাত্র কথাও বলল না। তবে সে নিজের মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করল। সেদিন শেখ মোহাম্মদ ও তার পরিবার ব্যবসার কাজে দেশের বাইরে গেছিলেন। বাড়িতে কেবল চাকর বাকর ও আলিয়া ছিল। সেই সুযোগে আলিয়া নিজের ফোন থেকে পুলিশকে একটা অভিযোগ করল, আমার বাবা ড্রাইভার আমাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করছে। দুবাইয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন অত্যন্ত কঠোর। একজন আরব শেখের কন্যা যদি অভিযোগ করে তাহলে কোনো প্রমাণ ছাড়াই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সাথে সাথে শেখের প্রাসাদে পৌঁছল। রাহুল তখন গাড়ির গ্যারেজে কাজ করছিল। হঠাৎ কয়েকজন পুলিশ এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। তুমি রাহুল? জি স্যার, কিন্তু কি হয়েছে? পুলিশ কোনো কথা না বলে তাকে হাতকড়া পরিয়ে দিল। রাহুল হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল না তার সাথে এমনটা কেন করছে। আমি কিছু করিনি, প্লিজ আমাকে বলুন আমার অপরাধ কি? পুলিশ শুধু বলল, শেখের কন্যা তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে, আদালতে গিয়ে কথা বলো। রাহুলের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। দুবাইতে কারাগারের নিয়ম অত্যন্ত কঠোর। অপরাধ প্রমাণ হওয়ার আগেই অভিযুক্তদের দিনের পর দিন কারাগারে থাকতে হয়। রাহুলকে একটি ছোট্ট অন্ধকার সেলে রাখা হলো। খাওয়ার সামান্য শ্বাসরুদ্ধকর পরিবেশ এবং চারপাশে অপরাধীদের ভয়াবহ চেহারা। সে নিজেকে একা অনুভব করল, সম্পূর্ণ অসহায়। সে ভাবল, আমি কি কোনোদিনও মুক্তি পাব? আমার পরিবারকে কি আমি আবার দেখতে পাব? আমার বাবা মার কি হবে? আমার ছোট্ট বোনের কি হবে? তারা তো না খেয়ে মরবে। এদিকে শেখ মোহাম্মদ যখন বিদেশ থেকে ফিরে এলেন তখন তিনি শুনলেন তার ড্রাইভার রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রথমে বিশ্বাস করেছিলেন, কারণ তার মেয়ে কখনো মিথ্যে কথা বলবে না, এটাই ছিল তার ধারণা। কিন্তু পরে তিনি যখন পুলিশের রিপোর্ট দেখলেন তখন কিছু অদ্ভুত বিষয় চোখে পড়ল। আলিয়া অভিযোগ করল রাতে হামলা হয়েছে, কিন্তু সে তো তখন একা ছিল। রাহুল কিভাবে তার ঘরে ঢুকবে? এছাড়া অন্যান্য কর্মচারীরা সাক্ষ্য দিল রাহুল ছিল গ্যারেজে, তখন সে আলিয়ার কাছাকাছিও যায়নি। শেখ ধীরে ধীরে সন্দেহ করতে লাগলেন। তিনি আলিয়াকে জেরা করলেন, আমার প্রশ্নের উত্তর ঠিক দাও, তুমি কি রাহুলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছ? আলিয়া প্রথমে চুপ রইল, কিন্তু যখন আদালতের বিচারকও তাকে কঠোরভাবে জেরা করলেন তখন সে কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ বাবা, আমি মিথ্যে বলেছি। আমি রাহুলকে শাস্তি দিতে চেয়েছিলাম, কারণ সে আমাকে প্রত্যাখ্যান করেছিল। শেখ মোহাম্মদ রাগে কাঁপতে লাগলেন। তুমি কি করেছো জানো? তুমি একজন নির্দোষ ব্যক্তির জীবন ধ্বংস করতে চেয়েছিলে। তিনি সাথে সাথে তার উকিলকে পাঠিয়ে রাহুলকে মুক্ত করতে বললেন। দুবাইয়ে আদালতে রাহুলকে হাজির করা হলো। বিচারক বলল, তুমি কি আলিয়াকে আক্রমণ করেছিলে? রাহুল জানত সত্য প্রমাণ করা কঠিন হবে, কিন্তু সে হঠাৎই এক চালাক কৌশল নিল। সে শান্ত গলায় বলল, জাহাপনা, আমি যদি অপরাধ করেই থাকি তাহলে আলিয়া কিভাবে এতদিন আমাকে কিছু বলেনি? আমি তো প্রতিদিন ওকে কলেজে নিয়ে যাই, কলেজের থেকে বাড়িতে নিয়ে আসি। এছাড়াও বহু দিন পর্যন্ত শেখ বাড়িতে থাকেন না, উনি ব্যবসার উদ্দেশ্যে এদিক ওদিক যান। তখন তো আমি ওনার মেয়েকে পাহারা দেই। এতদিন তো কখনোই আলিয়া আমার সম্বন্ধে এমন কথা বলেনি।
তবে আজ কেন বলছে? আপনারা কি এই বিষয়ে একবার ভেবে দেখেছেন? আপনাদের আমার বিরুদ্ধে কি কোনো প্রমাণ আছে? বিচারক তখন আলিয়াকে জেরা করলেন। আলিয়া তখন কাঁদতে কাঁদতে পুরো সত্যি ঘটনা বলে দিল। বিচারক রাগান্বিত হয়ে বললেন, তুমি একজন নিরপরাধ মানুষের জীবন নষ্ট করতে চাইছিলে। তুমি জানো এ অপরাধে তোমাকেও শাস্তি পেতে হবে। শেখ মোহাম্মদ বিচারকের সামনে মাথা নিচু করে বললেন, আমার মেয়ের ভুলের জন্য আমি ক্ষমা চাই, কিন্তু আমি চাই রাহুল যেন ন্যায় বিচার পায়। অবশেষে বিচারক রাহুলকে নির্দোষ প্রমাণ করলেন এবং তাকে মুক্তি দিলেন। শেখ মোহাম্মদ তার ভুল বুঝতে পেরে রাহুলের কাছে ক্ষমা চাইলেন। তুমি ছিলে আমার সবথেকে বিশ্বস্ত কর্মচারী। আমি চাই তুমি আমার কোম্পানিতে বড় পদে কাজ করো। কিন্তু রাহুল বিনয়ের সঙ্গে বলল, স্যার, আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই। রাহুলের কথা শুনে শেখ তাকে প্রচুর টাকা পুরস্কার দিলেন, যা দিয়ে সে ভারতে ফিরে যেতে পারবে এবং নিজের জীবন নতুনভাবে শুরু করতে পারবে। রাহুল ভারতে ফিরে এলো। দুবাইয়ের কষ্ট ও লড়াইয়ের স্মৃতি তার মনে থাকলেও সে এখন স্বাধীন। একদিকে তার স্বস্তি ছিল, কারণ সে অবশেষে মুক্তি পেয়েছে। অন্যদিকে অজানা ভবিষ্যতের চিন্তা। হাতে টাকা আছে, কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু করবে? সে যখন তার গ্রামের বাড়িতে পৌঁছলো, তখন বাবা মা তাকে দেখে আবেগে কেঁদে ফেললেন। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোকে তো ভেবেছিলাম আর কখনো দেখতেই পাবো না। রাহুলের চোখেও জল চলে এলো। এতদিনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা যেন এই মুহূর্তেই হালকা হয়ে গেল। পরদিন সকালে সে গ্রামের চারপাশে হাঁটতে বের হলো। দেখল মানুষজন এখনও আগের মতোই দিন মজুরের কাজ করছে। কেউ কেউ ছোটোখাটো ব্যবসা করছে। সে ভাবল, আমি কি এই গ্রামে কিছু করতে পারি? দুবাইয়ের শেখ মোহাম্মদ তাকে যে টাকা দিয়েছিলেন তা ঠিকভাবে বিনিয়োগ করলে ভালো কিছু করা সম্ভব। সে নিজের পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলল। জানতে পারল গ্রামে কোনো ভালো মানের মুদি দোকান নেই। ছোটোখাটো দোকান আছে, কিন্তু তাতে সব জিনিস পাওয়া যায় না। এটাই তার মাথায় ব্যবসার আইডিয়া এনে দিল। সে ঠিক করল আধুনিক সুবিধা সম্পন্ন একটি সুপার মার্কেট খুলবে, যেখানে সাধারণ মুদি দোকানের তুলনায় বেশি পণ্য থাকবে। পরের কয়েকদিন সে শহরে গিয়ে বিভিন্ন পাইকারি দোকান ঘুরে বেড়ালো। কোথা থেকে কম দামে পণ্য কেনা যায়, কোন পণ্য বেশি বিক্রি হবে, এসব বিষয়ে বিশ্লেষণ করতে লাগলো। তারপর একটি ভালো জায়গা ঠিক করে সে দোকান খুলে ফেলল। প্রথমে তার কিছু ভয় ছিল, গ্রামে এমন বড় দোকান চলবে তো? কিন্তু ধীরে ধীরে মানুষ আকৃষ্ট হতে লাগলো, কারণ এখানে সব কিছু একসঙ্গে পাওয়া যাচ্ছিল, দামও ছিল ন্যায্য মূল্যে। বাজারের নতুন ট্রেন্ড বোঝার জন্য সে ইউটিউবে বিজনেস সম্পর্কিত ভিডিও দেখতে শুরু করলো। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তার দোকানের বিজ্ঞাপন দিল। গ্রামের যুবকদেরও চাকরি দিল, যাতে আরও কিছু রোজগার করতে পারে। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো। একদিন এক আত্মীয় এসে বলল, রাহুল, তোমার বিয়ের জন্য ভালো একটা মেয়ে আছে, খুব সুশীলা, পড়ালেখা জানে, পরিবারও খুব ভালো। রাহুল মৃদু হেসে বলল, এখনও এসব ভাবিনি, কিন্তু দেখে নিতে পারি। কিছুদিন পর সে মেয়েটির সঙ্গে দেখা করল। নাম ছিল সুনিতা। শান্ত স্বভাবের, শিক্ষিতা এবং পরিবারের প্রতি দায়িত্বশীল। রাহুল বুঝতে পারল এই মেয়েটি তার জন্য উপযুক্ত। কিছুদিনের মধ্যেই তাদের বিয়েও হয়ে গেল। বিয়ের পর সুনিতা তার ব্যবসায় সাহায্য করতে শুরু করলো। রাহুল তার দোকানকে আরও বড় করার পরিকল্পনা করলো। সে অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রি শুরু করলো। তার দোকানের নাম ছড়িয়ে পড়ল আশেপাশের অনেক গ্রামে। এই সময় তার মনে হলো, আমি যদি অন্যদেরও সাহায্য করতে পারি, তাহলে সেটাই হবে সত্যিকারের সাফল্য।
সে গ্রামের দরিদ্র যুবকদের প্রশিক্ষণ দিতে শুরু করলো, যাতে তারাও নিজেদের ব্যবসা শুরু করতে পারে। কিছুদিনের মধ্যেই তার উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। রাহুলের ব্যবসা এখন শুধু তার গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নেই, আশেপাশের বেশ কয়েকটি গ্রামেও তার নাম ছড়িয়ে পড়েছে। তার দোকান এখন একটি বড় সুপারমার্কেটের রূপ নিয়েছে, যেখানে শুধু মুদি সামগ্রী নয়, ইলেকট্রনিক্স, জামা কাপড়, কৃষি সরঞ্জাম সব কিছু পাওয়া যায়। তার স্ত্রী সুনিতা ও গ্রামের যুবকেরা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কিন্তু রাহুল শুধু এখানেই থেমে থাকেনি। সে গ্রামের বাইরেও অন্যান্য গ্রামে নিজের সুপারমার্কেটের ফ্র্যাঞ্চাইজি খুলতে লাগলো। রাহুল তখন বুঝতে পারল তার স্বপ্ন সত্যি পূরণ হতে চলেছে। সরকার তার ব্যবসাকে আরও বড় করার জন্য একটি বিশেষ অনুমোদন দিল, যাতে সে গ্রাম অঞ্চলের মানুষদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই সুযোগের সদ্ব্যবহার করে রাহুল একটি নতুন উদ্যোগ নিল, গ্রামীণ উদ্যোক্তা কেন্দ্র। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে গ্রামের মানুষ ব্যবসা শেখার সুযোগ পাবে, কিভাবে কম টাকায় ব্যবসা শুরু করা যায়, কিভাবে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করা যায়, কিভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বানানো যায়। এসব বিষয়ে সে খোলাখুলি কথা বলতে লাগলো। প্রতিষ্ঠানটি এতটাই কার্যকারী ছিল যে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করলো। যুবকরা এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছে, নিজের ব্যবসা শুরু করছে এবং ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠছে। এদিকে রাহুল তার পুরনো বন্ধুদের সম্মান করলো, যারা একসময় তার সঙ্গে কাজ করত। সে তাদের খুঁজে বের করলো এবং একসঙ্গে নতুন কিছু করার পরিকল্পনা করলো। সে বুঝতে পেরেছে সত্যিকারের শক্তি দলগত কাজের মধ্যে লুকিয়ে আছে। একদিন রাহুলের কাছে একটি আমন্ত্রণ এলো। তাকে রাষ্ট্রপতির দপ্তর থেকে ডাকা হয়েছে। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে বুঝল তার কাজের স্বীকৃতির স্বরূপ তাকে গ্রামীণ উন্নয়ন পুরস্কার দেওয়া হচ্ছে। সে তার স্ত্রী, বাবা, মা এবং গ্রামের কিছু লোককে সঙ্গে নিয়ে দিল্লিতে গেল। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সময় তার চোখে জল চলে এলো। সে ভাবল, আমি তো একদিন শুধুমাত্র নিজের পরিবারের জন্য ভালো কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি শত শত মানুষের জীবনে পরিবর্তন আনতে পেরেছি। পুরস্কার নেওয়ার পর সে তার গ্রামের মাটিতে ফিরে এলো, কারণ সে বিশ্বাস করে একটি সফল মানুষ সেই যে নিজের শেকড়কে ভুলে যায় না। রাহুল তার ব্যবসা আরও প্রসারিত করলো, নতুন নতুন প্রযুক্তি নিয়ে এলো এবং গ্রামের ছেলে মেয়েদের ফ্রিতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলো। বন্ধুরা, রাহুলের জীবন প্রমাণ করে দিল সততা, পরিশ্রম এবং আত্মনির্ভরশীলতা মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। টাকা সব কিছু নয়, মানুষের পাশে দাঁড়ানোই হলো আসল সম্পদ। বন্ধুরা, আজকের কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও সংক্রান্ত যদি কোনোরূপ কোনো প্রশ্ন থাকে তাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।